আহিলের মুখ চুপসে গেল। সে না হয় একটু আধটু দুষ্টুমি করতো, তাই বলে বইয়ের সামনে এভাবে প্রেস্টিজ পাংচার করে দিবে? সে ভোতা মুখে বলল, ওটা তো অনেক আগের কথা, বাদ দাও না। কেন বাবা, তুমি যে কত ভালো ছিলে সেটা বলবো না? জানিস না অমিন, এই ছেলে যে কত কি করতো, এক সময় তো রাজনীতিতে অবধি চলে গিয়েছিল। নাওমি অবাক হয়ে আহিলের দিকে তাকালো। এই ছেলে রাজনীতিও করতো? আহিল বোকা বোকা হাসি দিল। নয়না বেগম থামলেন না। ও যে কত মারপিট করেছে, আর এই নিয়ে আমার কাছে শুধু নালিশ আসতো। নাওমি এসব শুনে একটু হেসে ফেললো। ওর হাসি দেখে আহিলও আড়ালে হাসলো, কিন্তু কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আম্মু, পুরনো কাসন দেখাটা বন্ধ করবে প্লিজ? তাও আবার কার সামনে বলছো? একে তো যুক্তিতে ওকে কেউ হারাতে পারে না, তার উপর তুমি যদি এখন আমার এসব উইক পয়েন্ট ওর হাতে তুলে দাও, তবে তো আমার এই সংসারে টিকে থাকায় দায়ী হয়ে যাবে। নাওমি আহিলের থমথমে কিন্তু আদুরে ফেসটার দিকে তাকিয়ে হালকা রসিকতা সুরে বলল, থাক আম্মা, আর বলবেন না। এমনিতেই ওনার ইগোতে লাগছে, পরে দেখা যাবে ইগো বাঁচাতে আবার আমাদের সাথেই রাজনীতি করবে। নাওমি আর নয়না বেগম দুজনেই হেসে ফেলল। আহিল নাওমির এই চট জলদি জবাব শুনে ভাতের লোকমা মুখে তুলতে তুলতে মনে মনে বলল, বাহ ম্যাডাম, ফর্মে ফিরতে তো বেশি সময় নিলেন না। নয়না বেগম উঠে রান্নাঘরে গেল। আহিলের খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে নাওমির পাশ দিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল, ইগোর জন্য নয়, আমার পরিবারের স্ত্রী সন্তানের উপর যদি কোনো আঁচ আসে, তাহলে আগলে রাখতে আমি আবার মারপিট বা রাজনীতি করতে পারি। বলে রুমে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে রইল নাওমি। কথাটা মনে দোলা দিয়ে দিল। নয়না বেগম আসতেই নাওমি চোখ সরিয়ে নিজের খাওয়া শেষ করলো। খাওয়া শেষে রুমে এসে দেখল আদনানকে এক হাতে জড়িয়ে ধরে শুয়ে আদনানের দিকে চেয়ে আছে আহিল। নাওমির পায়ের শব্দ শুনে আহিল পেছনে ফিরে তাকিয়ে নাওমিকে দরজায় দাঁড়ানো দেখল। আহিল নিচু স্বরে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসে শুয়ে পড়ো, রাত কম হয়নি। নাওমি বিছানার অপর পাশে এসে দেখল বাপ বেটা এক পাশে শুয়ে ওর জন্য অন্য পাশে জায়গা করে রেখেছে। মাঝে আদনান এতগুলো সময় কেটে গেছে, আবার আহিলের সাথে এক ঘরে ঘুমোতে হবে ভাবলেই অন্যরকম অনুভূতি হচ্ছে। কিন্তু আদনানের নিষ্প্রাপ ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই তার ভেতরের সব জড়তা যেন নিমেষেই কেটে গেল। এই তো তার পৃথিবী, তার অস্তিত্ব। সে আদনানের মাথায় হাত বুলিয়ে তারপর বিছানায় উঠে আদনানের ওপাশে গা এলিয়ে দিল। আদনানের জন্য ভালো হবে ভাবতেই সে আহিলের কাছেই থাকতে চায়, কিন্তু ফোনের কথাগুলো মনে পড়লে দ্বিধায় ভুগতে হচ্ছে তার। কিছুক্ষণের মধ্যে আহিলও গভীর ঘুমে তলিয়ে গেল। শুধু ঘুমাতে পারল না নাওমি, এদিক ওদিক করেও ঘুম নামল না তার চোখে। মাথার ভেতর চিন্তায় ঘুরপাক খাচ্ছে। মাঝরাতে ওপাশ এপাশ ফিরে আহিলের দিকে তাকালো। মানুষটা নিষ্প্রাপ মায়াবী চেহারা নিয়ে ঘুমাচ্ছে। নাওমি খুব ইচ্ছা হলো এই মুহূর্তে এই অচেনা নম্বরে হুমকিটার কথা আহিলকে এক্ষুনি ডেকে তুলে বলে দিতে, কিন্তু পারল না। হতাশার শ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল, উল্টো ঘুরে শুয়ে পড়ল। চোখ খিচে বন্ধ করে দোয়া দরুদ পড়ে ঘুমানোর চেষ্টা করলো। খুব একটা সফল হলো না, হলেও বিফলও হলো না। অনেকটা সময় কেটে যাওয়ার পর তার চোখে ঘুম ধরা দিল। সকালে গায়ের ওপর ভারী কিছু টের পেয়ে পিটপিট করে চোখ খুলল নাওমি। চোখ খুলতেই দেখলো আদনান ওর পেটের ওপর বসে ওর দিকে গোল গোল চোখে চেয়ে আছে। ওকে উঠতে দেখে বলল, মা, কুত্তো চকাল। নাওমি হাসলো ওকে দেখে। পরক্ষণে আশেপাশে নতুন পরিবেশ দেখে প্রথমে ধারণা করতে পারল না কোথায় আছে। খানিকক্ষণ বাদে বুঝতে পেরে পাশে তাকালো, কিন্তু আহিলও নেই। বালিশের পাশে হাতড়ে খুঁজে মোবাইল নিয়ে সময় দেখলো। চোখ কটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। 9:30 বাজে, এত সময় পেরিয়ে গেল।
আদনানকে পেটের ওপর থেকে বিছানায় নামিয়ে দিয়ে এসে ধরফরিয়ে উঠে বসলো। আশপাশ তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। বিড়বিড় করে বলল, কত দেরি হয়ে গেছে, আল্লাহ, আমরা স্কুল যেতে হবে। এই মেয়ে 7টায় উঠে তার 9:30টায় কী করে ঘুম ভাঙলো চিন্তা করছে। খট করে শব্দ হলে নামি সামনে তাকালো। আহিল ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্র। ওকে দেখে হেসে বলল, গুড মর্নিং। ডেকে দিয়েছে তোমায়? আমি বারণ করেছিলাম তোমাকে ডাকতে। নামি অবাক হয়ে বলল। কেন, কত দেরি হয়ে গেল? আহিল আলমারি ভেতরে কাপড় খুঁজতে খুঁজতে জবাব দিল, অত দেরি কোথায়, মাত্র 9:30। মাত্র? হুম। আমার স্কুল আছে, আর আপনি একজন ডক্টর হয়ে লেটে ঘুম থেকে ওঠাকে সাপোর্ট করছেন? আহিল বিছানার সামনে এসে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, একদম না ম্যাডাম, তোমার কালকে সারা রাত ঘুম হয়নি আমি জানি। হয়তো পরিবেশ চেঞ্জে, তাই আজ দেরিতে উঠতে কোনো ভুল দেখছি না। নামি একটু আমতা আমতা করে বলল। তা নয়, আসলে নামির মুখের কথা কেড়ে নিয়ে আহিল বলল, মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তাই তো? মুখ ফুটে না বললেও আমি জানি নৌমি, চিন্তার তো কোনো কিছু নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর স্কুলের জন্য চিন্তা করতে হবে না। তুমি আজকে ছুটি নাও, এরপর চাকরি করবে কি করবে না ওটা পরে ভেবে দেখো। এখন যাও, চটপট ফ্রেশ হয়ে নাও। আহিল ততক্ষণে শার্ট পরে রেডি হয়ে গিয়েছে। আদনানের দিকে হাত বাড়িয়ে আদুরে গলায় বলল, আদনান সোনা, চলো বাবার সাথে একটু বাইরে থেকে ঘুরে আসবে, মাকে ফ্রেশ হতে দিই। আহিল 2 হাত বাড়িয়ে দিতেই আদনান খিলখিল করে হেসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। ওরা রুম থেকে বেরিয়ে যেতে নামি বিছানায় ধপ করে বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আহিল ওকে চারপাশ থেকে এমন এক ভালোবাসার জালে জড়াচ্ছে যা থেকে বের হওয়া অসম্ভব। মিনিটের মধ্যে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নিল সে, শুধু প্রয়োগ করার অপেক্ষায়। এই ভেবে সে ওয়াশরুমে চলে গেল। নামি ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। এখনো আহিল ফেরেনি। নামি ঘরে পায়চারি করছে। একটু আগে ফিরলে কি হয়? ও আবার হাসপাতালে যাবে না? সময় পাবে না তো। ও সবটা আহিলকে বলতে চাই। আগেরবার দুজনের একটা ভুলে 3টা বছর নষ্ট হয়েছে। এইবার আর সে চায় না কিছু লুকিয়ে আবার হিতে বিপরীত হোক। ঘর জুড়ে অস্থির পায়ে পায়চারি করতে করতে নামি বারবার নিজের হাত দুটো দোলছিল। ভেতরে ছটফটানি কোনোভাবেই কমছিল না। ভুল থেকে মানুষ শেখে, আর নামি খুব কঠিনভাবে শিখেছে। 3 বছরের একাকিত্ব, প্রতিটা রাতের কান্না, আর আদনানের বাবা ছাড়া বড় হওয়া, এই সব কিছুর মূল ছিল একটা কথা আড়ালে রাখা। এবার আর সেই ভুল নয়। ও আর একা একা সিদ্ধান্ত নিয়ে পালিয়ে গিয়ে শত্রুকে জেতার সুযোগ দেবে না। আহিল যখন বলেছে ও আগলে রাখতে জানে, তবে ওকে সব সামলাতে দিতে হবে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে আদনানের খিলখিল হাসির আওয়াজ পাওয়া গেল। নামি চট করে দরজার দিকে তাকালো। আহিল আদনানকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। আদনানের 2 হাতে 2টো বেলুন, আর আহিলের মুখে হাসি। আহিল আদনানকে বিছানায় নামিয়ে দিল। বেলুন পেয়ে আদনান বিছানায় গড়াগড়ি খেতে শুরু করতেই আহিল নামির দিকে এগিয়ে এলো। নাস্তা করেছো? আমি একটু হাসপাতালে যাব, রাউন্ডসগুলো শেষ করে দুপুরের আগে চলে আসব। তুমি আদনানকে নিয়ে আম্মুর সাথে গল্প করো, একা লাগবে না। বলে আলমারির দিকে গেল। নামি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা আছে আহিল। আচমকা এহেনসরে থমকে দাঁড়ালো আহিল। ওর নাম ধরেই ডাকলো নামি, ঠিক আগের মতো। ও পিছন ফিরে নামির দিকে তাকালো, যে ওর দিকেই চেয়েছিল। নামি ফ্যাকাশে চেহারা দেখে এগিয়ে এসে নামির গালে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? এনি প্রবলেম নৌমি? নামি চোখ নামিয়ে নিল। ছলছল করে উঠল চোখ জোড়া। আহিল ওর মুখ 2 হাতে আজলাই নিয়ে বুড়ো আঙুল দিয়ে চোখের কোণ মুছে দিয়ে আকুলতার সহিত অত্যন্ত নরম কণ্ঠে বলল, কি হয়েছে বলো আমায়। কিছু হয়েছে? কি বলবে? আমি শুনছি, বলো, কিন্তু কাঁদবে না প্লিজ। নামি নিজেকে সামলালো। আহিলের ভালোবাসায় যেন সে আবার নরম হয়ে যাচ্ছে।
নাওমি বড় একটা শ্বাস নিল। বুকের ভেতর চেপে থাকা পাথরটা এবার নামিয়ে দেওয়ার সময় এসেছে। সে চোখ তুলে তাকিয়ে ভাঙা গলায় বলল, একটু সময় দেন, আমার আপনার সাথে কথা আছে। আহিল এই রকম ভাবে বলল। আমি শুনছি তো। নাওমি যেন ভরসা খুঁজে পেল। সে আহিলের হাতের আজলা থেকে নিজের মুখটা সরিয়ে আদনানের দিকে একবার তাকালো। তারপর আবার আহিলের দিকে তাকিয়ে সে বলতে শুরু করলো, আপনি আমাদের খোঁজ পেয়েছেন অবধি আমার কাছে কয়েকটা আননোন নম্বর থেকে কল আসা শুরু হয়েছে। যেদিন আম্মাকে আমাদের বাসায় নিয়ে গেলেন সেদিনের পর থেকে। আহিল বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, আননোন নম্বর থেকে কল? হুম, কি বলছে? আপনার সাথে যাতে কোনো রকম যোগাযোগ না রাখি তা বলছিল। আপনার সাথে ফিরে আসলে বা আদনানের পরিচয় বা অধিকার নিয়ে যেন কোনো দাবি না করি, তাহলে বড় কোনো ক্ষতি করে দিবে। হোয়াট? এসব কে বলেছে? আমি জানি না, আমি চিনি না ওনাকে। কালকে রাতে এখানে আসার পর কল এসেছিল, হুমকি দিচ্ছে। নাওমি সব খুলে বলল ওকে। আহিলের ভাব বোঝা গেল না। সে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো, শুধু আমার সাথে যোগাযোগ রাখতে বারণ করেছে? এর বেশি কিছু বলেছে? একটু মনে করার চেষ্টা করো। নাওমি চেষ্টা করলো মনে করার, কিন্তু এরকম কিছুই মাথায় আসছে না তার। সে মাথা নেড়ে বলল, না, এরকম কিছুই মাথায় আসছে না আমার। আর কিছুই বলেনি। আহিল কিছুক্ষণ চুপ থাকলো। কি ভেবে যেন বলল, তুমি যে আমার কাছে এসেছো এটা কেউ জানবে কি করে? কাল এসেছো আর সাথে সাথেই ফোন? স্ট্রেঞ্জ। নাওমি ভাবলো তাই তো, কে জানবে? ও তো কাউকে জানিয়ে আসেনি। ও তো নিজেই জানতো না। ও চিন্তিত কণ্ঠে বলল, আমি তো কাউকে বলিনি, এমনকি তুহি কিংবা আবরার ভাইয়াও জানে না। ওদের সাথেও কথা হয়নি। তাহলে এর মধ্যে গোলমালটা কিসের? আচ্ছা, তুমি আমাকে নাম্বারটা দাও, আমি দেখছি। ভয় পেও না। ভুলেও এই ভয়ে আবার পালানো চিন্তা আবার মাথায় আনবে না, নয়তো বেঁধে রেখে দেবো। মাইন্ড ইট। বিষয়টা আমি দেখব, তোমার এত কিছু ভাবতে হবে না। তুমি চিল থাকবে। তোমাকে আর আদনানকে আগলে রাখার দায়িত্ব আমার। কিন্তু তুমি যদি পাকনামি করে দূরে যেতে চাও, পা ভেঙে রেখে দেবো কিন্তু। আহিলের মুখে শেষ লাইনে শাসন মিশ্রিত আশ্বাস শুনে নাওমির বুকের ওপর চেপে থাকা মস্ত বড় পাথরটা নিমেষেই হালকা করে দিল। নাওমি ভেজা চোখেও ফিক করে হেসে ফেলল। ওর হাসি দেখে আহিলও স্বস্তির হাসি নিয়ে হাত বাড়িয়ে ওর ভেজা চোখ মুছে দিয়ে বলল, এই তো, আসলে তোমাকে ভালো দেখায়। আর শোনো, এখন থেকে ওই নাম্বারে কোনো কল বা মেসেজ আসলে একদম রিসিভ করবে না, কোনো দরকার নেই। নাওমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আহিল রেডি হওয়ার জন্য জামা কাপড় নিয়ে এগোতে গিয়ে আবার পিছিয়ে আসলো। নাওমির প্রশ্নবিদ্ধ চোখে তাকালো বলল, তুমি এই জন্য আমার থেকে দূরে যেতে চাইছিলে, তাই না? কিন্তু কারণ দেখিয়েছো সমাজ। ধরা পড়ে গিয়ে চোখ নামিয়ে নিল নাওমি। ছোট্ট করে বলল, সমাজের কথা না বললে আপনি মানতেন না। এটা বললে হয়তো হিতে বিপরীত হতো। সমাজের কথা বলেও তো আমাকে মানাতে পারলেন না ম্যাডাম। সমাজ, হুমকি, এসব আমি তোয়াক্কা করি না। আমাকে এসব দেখালে আমিও বুড়ো আঙুল দেখাবো। বুঝলাম। আহিল দ্রুত রেডি হয়ে নিল। ড্রয়ার থেকে নিজের স্টেথোস্কোপ আর ওয়ালেটটা তুলে নিয়ে নাওমির খুব কাছাকাছি এসে দাঁড়ালো। ওর গভীর তীক্ষ্ণ চোখ জোড়া এবার নাওমির চোখের ওপর স্থির হলো। বেশ নরম গলায় গম্ভীর স্বরে বলল, আমি তাহলে এখন বের হচ্ছি। রাউন্ডসগুলো শেষ করে যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করব। আহিল ঘর থেকে বের হওয়ার আগে বিছানায় বেলুন নিয়ে খেলতে থাকা আদনানকে কোলে তুলে নিয়ে ওর কপালে একটা চুমু খেলো। আদর করে বলল, টাটা আব্বু, বাবা চকলেট আনবে, কেমন? চকলেট শুনে চকচক করে উঠল আদনানের চোখ। সে খুশি হয়ে বলল, চকলেট।
আহিল হেসে ওর ফোলা গালে চুমু দিয়ে তারপর ওকে আবার বিছানায় বসিয়ে দিয়ে নাওমির দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আহিল চলে যাওয়ার পর নাওমির বেশ কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে রইল। আজ এতদিন পর ওর মনে হচ্ছে সত্যিই তো সব ঝড় তো একা একা সামলানোর প্রয়োজন নেই। যখন পাশে এমন একটা শক্ত খুঁটি থাকে তখন কিছুটা ভার তার উপর ছেড়ে দেওয়াই যায়। আজ মনে হচ্ছে আহিলের কাছে ফিরে আসা ওর কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। 2 দিন কেটে গিয়েছে। আহিল কি করছে নাওমি কিছুই জানে না। এর মাঝে 2 বার কল এসেছিল আননোন নাম্বার থেকে, কিন্তু নাওমি রিসিভ করেনি। আজ 2 দিন পর নাওমি তুহিকে ফোন দিল। মেয়েটাকে কল দেয়া হয়নি, জানানো হয়নি যে ও চলে এসেছে আহিলের কাছে। এত টেনশনে মাথাতেই ছিল না। কল দিয়েই অপেক্ষা করতেই সেকেন্ডের পর ফোন রিসিভ করলো তুহি। নাওমি কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে ভেসে আসলো তুহির গম্ভীর কণ্ঠস্বর। কে বলছেন? কে বলছেন মানে? তুহি আপু, তুমি আমার নম্বর চেনোনি? আমার নম্বর তোমার ফোনে নেই? ডিলিট নাকি? কে আপনি? তুহি এমন কথাই নাওমি কিছুই বুঝতে পারলো না। তুহি ওকে চিনতে পারছে না, আর ওর ফোন নাম্বার সেভ করা কথা। ও একবার নিজের ফোনের নম্বর চেক দিল, এটা তো তুহি। আরে আপু, আমি নওমি। তুমি চিনতে পারছো না আমায়? চেনার কথা ছিল। নাওমি অবাক কণ্ঠে বলল। কিসব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? উপাস থেকে তুহির স্বাভাবিক কণ্ঠ ভেসে আসলো। সে তাড়া দিয়ে বলল, আপনার কিছু বলার না থাকলে রাখছি, আমি খুব ব্যস্ত, ডিস্টার্ব করবেন না। নাওমি কিছু বলার আগে উপাস থেকে খট করে লাইনটা কেটে গেল। নাওমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড বোকার মতো বসেই রইল। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তুহি তো এমন মেয়ে নয়, যতই ব্যস্ত থাকুক এমন তো কখনোই করে না। নাওমি আবার কল দিল। এবার বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। তবে তুহি এবার কিছু বলল না। ওপাশের ভারী নীরবতা ভেঙে নাওমি এবার একটু চড়া গলায় বললেন, তুহি আপু, এটা কেমন কি হচ্ছে? হ্যাঁ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু এভাবে না চেনার ভান করার মানে কি? তুহি বেশ চিবিয়ে চিবিয়ে বলল, ও, এতদিনে মনে পড়লো যে আপনার তুহি নামের একটা বোন আছে। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় আমাদের সবাইকে ভুলেই গেছেন। আপনি তো এখন বড় বড় মানুষের সাথে থাকেন, আমাদের মতো ছোট লোকেদের মনে রাখার কথা। তুহির অভিমানী কণ্ঠ শুনে নাওমি হেসে ফেলল। বুঝতে পারলো সবটা জেনেই রাগ করেছে। সে হেসেই বলল, সরি আপু, আমি জানাতে পারিনি তোমাকে। আমি সব বলার জন্যই তো কল দিয়েছি, কিন্তু এভাবে কথা বলো না। তুহি ঝাঁঝালো গলায় বলল, কীভাবে বলবো? হ্যাঁ, আজকে 2 দিন গেল কোনো কল করলি না। আমি না হয় হাসপাতালের কাজে ব্যস্ত ছিলাম, অ্যাটলিস্ট এটা তো জানাতে পারতি। আর বলো না, কত যে কাণ্ড করে তারপর এসেছি। আমি নিজেই তো জানতাম না যে আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমি তো তোকে যেতে বারণ করতাম, তাই না? এটা ভেবেই তো বলিসনি। আল্লাহ আপু, এসব কি বলছো? আমি সত্যি বলছি, এরকম কিছু নয়। যা করলাম, কিন্তু তুই যে আমাকে পর ভাবিস আবার প্রমাণ হলো। কিন্তু আমি খুব খুশি হয়েছি। তুই এবার মন দিয়ে সংসার কর। তোর আর আদনানের জন্য আমার মন থেকে অনেক দোয়ারে। আমি তোদের আমার খুব আপন মনে করি। নাওমি হেসে বলল, জানি তো আপু, আমি না হয় একটা অচেনা মেয়ের জন্য কেউ এতটা করে। হুট করে আবার বলল, তুমি কোথা থেকে জেনেছো? কোথায় আবার? আপনার গুণধর স্বামী জানিয়েছে। আমার লোকটাকে আগে সহ্য হতো না, বুঝলি? এখন না চাইতেও সহ্য করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। না চাইতেও হেসে ফেলল নাওমি। হাসিস না, তোর মাফ নেই। আদনানকে কল দে তো। আজকে যেতাম আমি, কিন্তু এখন তো তোরা আর এখানে নেই। এখানে চলে এসো। ওটা তো শ্বশুর বাড়ি,
যখন তখন যাওয়া যায় নাকি? নাওমি মুখ বাঁকিয়ে বলল। কেন আসা যাবে না? এমন ভাব করছো যেন নতুন বিয়ে হয়েছে আমার। চলে এসো, কিন্তু কেউ কিচ্ছু বলবে না। জানি ডক্টর আজলান নিজেই যেতে বলেছেন। যাই হোক, যা করেছিস ভালো করেছিস। একা একা আর কত? আমার না খুব ভালো লাগছে। নাওমি একটু হেসে বলল। হ্যাঁ আপু, আমারও এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অন্তত আদনান একটা সুন্দর পরিবেশ পাচ্ছে। আর শ্বশুরবাড়ি বলে অত ঢং করতে হবে না। আম্মু কিন্তু তোমাকে দারুণ পছন্দ করেন। গল্পে গল্পে কত কথা যে শুনেছে তোমার। চলে এসো কোনো একদিন। তুহি ওপাশ থেকে একটু হেসে বলল। আচ্ছা বাবা, দেখবো। এখন বল, আমার আদনান সোনা কি করছে? ওর তো আওয়াজ পাচ্ছি না। নাওমি ফোন লাউড স্পিকারে দিয়ে আদনানকে বলল। দেখো তো বাবা, কে কল দিয়েছে। আদনান বিছানায় খেলছিল। মায়ের ডাকে পেছন ফিরে তাকালো। ফোনের ভেতর থেকে তুহির কণ্ঠ শুনে হেসে এগিয়ে আসলো। আধো আধো কণ্ঠে বলল। তুই হ্যাঁ তুহি, কথা বলবে? আদনান মাথা নাড়ল। হু হু ফোনের ওপাশ থেকে তুহি বলে উঠল। এই আদু, তুই আমাকে ভুলে গেছিস? মায়ের সাথে গিয়ে তুই কালামণিকে ভুলে গেছিস তুই? আদনান বুঝলো তুহিকে ভোলার কথা বলছে, তাই সে মাথা নাড়িয়ে বলল। ভুলি না। বেশ কিছুক্ষণ কথা চলছিল ওদের। তুহির সাথে কথা বলে মন ফ্রেশ হয়ে গেল নাওমির। বিকেলের পর পর আহিল ফিরে এসেছে। ড্রয়িং রুমে বসেছিল সকলে। আহিল এসে আদনানকে কোলে তুলে নিয়ে বলল। কি অবস্থা আমার আব্বাজানের? গাড়ি চালানো হচ্ছে? আদনান বাবার কোল পেয়ে খিলখিল করে হেসে উঠল। গাড়ি দেখিয়ে বলল। নতুন গালি। আহিল অবাক হওয়ার ভান ধরে বলল। বাবা, কত সুন্দর গাড়ি! আদনানকে কেড়ে নিয়ে নয়না বেগম বললেন। এই যা, আগে ফ্রেশ হয়ে আয়। হাসপাতাল থেকে এসে বাচ্চাটাকে ধরবি না একদম। আহিল নয়না বেগমের ধমক শুনে দুই হাত তুলে স্যালেন্ডার করার মতো ভঙ্গি করলো, যেন সে নিষ্প্রভ এমন এক করে বলল। হয়েছে, মায়ের ধমক খেয়ে আর 1 সেকেন্ডেও দাঁড়ানো যাবে না। যাচ্ছি আম্মু, এই গেলাম। আহিল সেই বোকা বনে যাওয়ার চেহারাটা দেখে নাওমি নিজের ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। আহিল যাওয়ার সময় নাওমির দিকে ইশারা করে নিজের রুমের দিকে পা বাড়ালো। নাওমি সেটা বুঝতে পেরে আদনানকে নয়না বেগমের জিম্মায় দিয়ে আহিলের পেছন পেছন রুমে এলো। রুমে এসে দেখলো আহিল শার্ট খুলছে। আহিল ওকে জিজ্ঞাসা করলো। সারাদিন কোনো কল বা মেসেজ এসেছিল? না। আহিল মাথা নেড়ে বলল। ওনার কি পরিকল্পনা বুঝতে পারছি না। আমি একবার ট্রাই করেছি, তারপর থেকে ফোন অফ। ইভেন লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। আজব না? হুম। আহিল ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল। যাকে সেসব বাদ দাও, 1 কাপ কড়া লিকারে চা আনো তো। স্বামী সেবা তো ভুলতে বসেছেন। বলেই ওয়াশরুমে গিয়ে ধুম করে দরজা লাগিয়ে দিল। নামি কিছু বলার সুযোগই পেল না। মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরে চলে গেল। নামি রান্নাঘরে এসে চায়ের কেটলিটা চুলোয় বসাতে চাপাতে চাপাতে মনে মনে বলল। এলেন বড় ডাক্তার সাহেব, এসেই হুকুম জারি। স্বামী সেবা নাকি ভুলতে বসেছি। 3 বছর খোঁজ নেই, এখন এসেছেন রসিকতা করতে। মুখে একটা কৃত্রিম রাগের ভঙ্গি ফুটিয়ে তুললেও নামির ঠোঁটের কোণে কিন্তু এক চিলতে মিষ্টি হাসি লেপ্টে রইল। চা বানিয়ে রুমে নিয়ে আসতেই দেখলো আদনানকে নিয়ে এসছে আহিল। আদনানের সাথে খেলছে আর কথা বলছে। এই বাবা বল, না হয় আজকে চকলেট দিব না। আদনান চকলেটের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল। মা চকলেট। মা নয়, বাবা বলতে বলেছি। এত জোর জুলুম কিসের? আহিল নামির গলা শুনে আদনানকে বিছানায় বসিয়ে দিয়ে ঘুরে তাকালো। ও ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর সুতির হালকা ট্রাউজার আর টি শার্ট ওকে বেশ চনমনে দেখাচ্ছে। সে সোজা হয়ে বলল। জুলুম কোথায় দেখলেন ম্যাডাম? এটা তো জাস্ট একটা ট্রেনিং, তাই না আদনান সোনা? বলো বাবা।
আদনান চকলেটের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল। মা টক। আহিল হতাশার শ্বাস ছেড়ে বলল। নাওমি, তুমি আমার ছেলের মুখে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করেছো। নাওমি অবাক হয়ে বলল। আমি কি করলাম?